সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত। ৩৯ জেলায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। লোডশেডিং এ দুর্ভোগ, সেচ কাজ ব্যাহত। তাপদাহে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। পাবনার অনেক এলাকা টিউবওয়েলে উঠছে না পানি, খাবার পানির তীব্র সংকট। এবার বিস্তারিত সংবাদ। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহ এখনো অব্যাহত। যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও পাবনার ঈশ্বরদীতে তীব্র এবং ৩৬ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই গরমে লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ব্যাহত হচ্ছে সেচ কাজও। ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হলেও যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও পাবনার ঈশ্বরদীতে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এসব জেলার তাপমাত্রা আরও ২-১ ডিগ্রি কমতে পারে। বৃষ্টি হতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। তবে তীব্র গরমে হাঁসফাঁস পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরাজ করছে স্থবিরতা। গাড়ি চালাতে খুব কষ্ট, খুব গরমে আর থাকা যায় না, রানিং থাকতে হচ্ছে। এই গরমে ভালো লাগছে না, ভাড়া ভর্তি আছে না, ইন মহাজনের ডুবি আছি। এদিকে গরমের কারণে আজ বন্ধ রাখা হয় ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আগে থেকে স্কুল বন্ধের খবর না পাওয়ায় সকালে স্কুলে গিয়ে ফিরে আসে হিলিসহ কিছু এলাকার শিক্ষার্থীরা। আমাদের ক্লাস শুরু হয় 10টার দিকে, আমরা এখন স্কুলে এসে দেখি যে স্কুল বন্ধ। সেই বিষয়টা যদি আমাদেরকে আগে বলতো তাহলে আমাদের ভালো হতো, এত দূর থেকে আসা লাগতো না। খুলেছে ৩৯ জেলার শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের পর স্কুলে যেতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল খোলা থাকলে আমাদের পড়াশোনায় সুবিধা হয়, বাড়তে থাকলে পর আমাদের পড়াশোনাতে মনোযোগ বসে না। স্কুলে এসে আমরা খেলাধুলা করতে পারছি, বন্ধুদের সাথে মিশতে পারছি। লোডশেডিং যদি না থাকে তাহলে স্কুলে থাকতে আমাদের খুবই আরাম হবে এবং ভালো লাগবে। তীব্র গরমের মধ্যে অনেক এলাকায় চলছে ঘন ঘন লোডশেডিং। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। রোদ গরমে অশান্তি বোধ করছি, গা হাত পা জ্বলে যাচ্ছে। দুপুরে গরমে ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন চলাফেরা খুব কম করছে। লোডশেডিং এর প্রভাব পড়েছে কৃষি খাতেও। পর্যাপ্ত সেচ দিতে না পারায় ফেটে যাচ্ছে ধান ক্ষেতের মাটি। ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষক। বিদ্যুৎ না থাকার কারণে জমির ধান আমাদের মরে যাচ্ছে। আমরা এই ধানকে কি করে বাঁচাবো, আমরা নিজে বেকুল হয়ে যাচ্ছি। বৃহৎ পানি থাকছে না, আবার কারেন্ট থাকছে না। মানুষ কারেন্ট না থাকলে পানি কি দিয়ে দিবে? কৃষি বিভাগ থেকে বিভিন্ন সময়ে আমাদের কৃষক ভাইদের মাঝে প্রচারণা আমরা চালাচ্ছি যে আপনারা মাঠে অবশ্যই 5 থেকে 7 সেন্টিমিটার করে পানি ধরে রাখবেন, যাতে এই হিট ইনজুরির কারণে ফসলের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। তীব্র তাপদাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাবনায় পানি উঠছে না অনেক টিউবওয়েলে। ফলে বিশুদ্ধ খাবার ও গোসলের পানি নিয়ে চরম বিপাকে পড়েছে অনেক এলাকার মানুষ। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মিডিয়ার রিপোর্ট। পাবনা পৌর এলাকার পশ্চিম সাধুপাড়া মহল্লা। টিউবওয়েলে উঠছে না পানি, ফলে অনেকেই পানির জন্য ছুটছে এ বাড়ি থেকে ও বাড়ি। কেউ মসজিদের ট্যাপ থেকে পানি সংগ্রহের পাশাপাশি গোসলও করাচ্ছে শিশুদের। আমাদের এলাকায় একটা কলেও পানি উঠতেছে না, আমরা খুব পানির কষ্টেই আছি। আমার এই এলাকায় কোনো বাসায় পানি নাই, পানির জন্য সেই কষ্ট হয়েছে। গরু বাছুর কিচ্ছু পানি পাচ্ছে না, আমরা পানি পাচ্ছি না, গোসল করতে পারতেছি না। যেসব বাড়িতে সাবমার্সেবল লাইন, সেখানেও পানির জন্য ভিড় করছে অনেকেই। সরকার যদি মনে করেন গ্রামগঞ্জের ভিতরে যদি সাবমার্সেল বা ডিপ টিউবওয়েল যদি বসায় দিয়ে পানির ব্যবস্থা করতো। আজ 20-25 দিন হলে পরে আমার কলে পানি উঠতেছে না, এক গ্লাস পানি ভরতে গেলে পরে হাঁপিয়ে যাচ্ছে। একই চিত্র চক ছাতিয়ানি মহল্লায়। বাড়ির টিউবওয়েলে পানি উঠছে না, ফলে দুপুরের এই তীব্র গরমে মহল্লার পুকুরে গোসল করে তীব্র তাপদাহের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। টিউবওয়েলে কোনো লেয়ার নাই,
আশপাশের মানুষ আসে, যেখানে সাবমার্সিবল আছে সেই ক্ষেত্রে প্রচণ্ড ভিড় করে। এবার যে খরা পড়েছে এই খরাতে কোনো নয়নমতি কলের পানি নাই, আমরা পানি বড় 2-3 আইনি খাচ্ছি। 10-15 মিনিট পানি দিয়েও তারপরে পানি তোলা যায় না, যার জন্য বাধ্য হয়েই আমরা ঝাঁকা পানি তুলে পাইনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ সংকটের কথা স্বীকার করে জানান, বিভিন্ন পাড়া মহল্লায় জরিপ চালানো হচ্ছে। যেসব মহল্লায় সংকটের মাত্রা সবচেয়ে বেশি সেখানে অপেক্ষাকৃত গভীর নলকূপ বসানো হবে। প্রচণ্ড খরার কারণে বর্তমানে বিভিন্ন এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে। আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে জরিপ করছি কোন এলাকায় পানির সংকট বেশি সৃষ্টি হয়েছে, সেসব এলাকায় দপ্তরের মাধ্যমে আমরা নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। যেসব এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না সেখানে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি মহল্লাবাসীর। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় এমপিদের উদ্দেশ্যে তিনি নিজ নিজ অবস্থান ও দায়িত্ব অনুযায়ী কাজ করার আহ্বান জানান। প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, অভিযোগ এলে প্রার্থিতাও বাতিল হতে পারে। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজি। এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের অতি সুবিধাভোগী ব্যক্তি যারা, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে, আপনারা শুনেছেন। এই সমস্ত ব্যক্তিবর্গ একটু প্রভাব খাটানোর চেষ্টা করছেন। প্রভাব মানে অন্য কিছু না, ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে কি বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে যে কোনো মুহূর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে, সেই দায় দায়িত্ব কিন্তু আমরা নেব না। দীর্ঘ 5 মাস বন্ধের পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য বিভাগ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতি টন পেঁয়াজ 550 মার্কিন ডলার মূল্যে রপ্তানি করবে বলে পত্রে জানানো হয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির জন্য আইপিএলসি খোলা সহ সকল প্রস্তুতি নিতে শুরু করেছেন। শিগগিরই আমদানি শুরু হতে পারে বলে জানান তারা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা কেটে যাবে বলেও আশা জানান। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় গত বছর 7 ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। রাত্রে 12টার পরে আমরা নোটিফিকেশন পাইছি $550-550 পার মেট্রিক টন রপ্তানি করবে ভারত পেঁয়াজ বাংলাদেশে। এখন আমাদের প্রস্তুতি, আইপি নিতে হবে, এলসি খুলতে হবে, তারপরে হয়তো 2-3 দিন পরের থেকে বর্ডারে মাল পাবো। ইন্ডিয়ান পেঁয়াজ চালু হয়ে গেলে 40 থেকে 50 টাকা বেচা কিনা হবে। মূলত সেচ সংকটের কারণেই রংপুরের তিস্তার চরের বালুময় জমিতে ফসল ফলানো কষ্টসাধ্য। সেচ সহজ না হওয়ায় বিস্তীর্ণ এলাকা থেকে যাচ্ছে আবাদের বাইরে। তবে যেসব কৃষক একত্রিত হয়ে দল গঠন করেছেন তারা সেচ সুবিধা পাচ্ছেন সহজে। দলগুলোকে সোলার প্যানেল সহ প্রযুক্তি ও পরামর্শ দিচ্ছে সরকার। রংপুরের চরের সেচ নিয়ে রিপোর্ট করছেন ফুয়াদ হাসান। তিস্তা নদীর রংপুরের কাউনিয়ার তালুক শাহবাজ চরে পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন কৃষক অনিল সাধু ও আসাদুল ইসলাম। এই চরে থাকা তাদের জমির মাত্র একটি অংশ আবাদ করতে পারতেন তারা, বাকি জমি পতিত পড়ে থাকত শুধু সেচ সুবিধার অভাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা ও তাপমাত্রা বাড়ায় সেচ সংকট বেড়ে গেছে কয়েক গুণ। তবে দলবদ্ধভাবে চাষ করায় এখন সেই সংকট নেই তাদের, ফলে তারা বাড়িয়েছেন আবাদের পরিধি। হাতের কাছেই পাচ্ছেন পানির সুবিধা। এই জমি আবাদ করছি, এখন দেখা যাইতেছে আলু এবং বাদামে খরচ পড়ে আমার মেশিন দিয়ে সেচ দিতে গেলে 50-এর উপরে খরচ হইতো আমার নিজের। 500 ওদের আলাদা হিসাব, কিন্তু আমার এখানে মনে করেন যে আমার প্রতি বছরে আমি সরকার 15,000 টাকা দিতেছি। এই 15,000 টাকার মধ্যে আমার মনে করেন যে এটা খরচ নাই বলতেই চলে। তাদের মতোই অবস্থা কফিল উদ্দিন, স্বাধীন, আমিন উদ্দিন ও জাহাঙ্গীর আলমেরও। বিস্তীর্ণ চর চাষের আওতায় আনতে অনেক গ্রুপ বা দল গঠন করে কমিটির আওতায় সেচ সুবিধা পাচ্ছেন তারা। এতে বেড়েছে আবাদি জমির পরিমাণও। খরায় আর কি আবাদ করতে পারতাম না, এখন আমরা যাই হোক পানি দিতে দিতে এই জমিটা এখন আমাদের সোনায় পরিণত হয়ে গেছে। ছোটোবেলা থেকে এখন ভাসে দিই, পানির তো অভাব নেই, মেশিনের অভাব নেই,
এখন খালি ভাষা নেই, মানে এখন যে আবাদ করে একটু সুবিধা পাইতেছি, আগে এই সুবিধাটা মানে আগে খুব কষ্ট হইতো। যে এই সোলার দিয়ে আমরা পূরণ করতে পারি না, আমাদের আরও চাহিদার প্রয়োজন। সেটা হচ্ছে আমি একাই 7 একর মাটি করি, এটা হাইস্ট 10 একর পর্যন্ত সম্ভব। তা যদি এটাকে আরও প্রসারিত করতে হয়, সব সদস্যকে আমার নিতে হয়, তাহলে আমাদের আরও সোলার প্যানেলের প্রয়োজন আছে। এমন উদ্যোগের কথা জানতে পেরে তাদের সহযোগিতা করছে বিএডিসি। সরকারি অর্থায়নে তারা স্থাপন করে দিয়েছে সৌরশক্তি চালিত একাধিক পাম্প। তালুক শাহবাজ চরে গম, ভুট্টা, আলু, কুমড়া, মরিচ ও পেঁয়াজ সহ নানা ধরনের ফসলের চাষ হচ্ছে। আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবেলায় চরের কৃষকরা দলগতভাবে চাষাবাদ করলে সুফল পাবেন বলে মনে করেন কৃষিবিদরা। মাছরাঙা নিউজ ডেস্ক। পদ্মা সেতু দিয়ে ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে চালু হলো 2টি কমিউটার ট্রেন। ভাঙ্গা ঢাকা ভাঙ্গা রুটে ভাঙ্গা কমিউটার আর রাজবাড়ী ভাঙ্গা রাজবাড়ী রুটে চন্দনা কমিউটার নামে পরিচালিত হবে ট্রেন দুটি। দুপুরে মাদারীপুরের শিবচর রেল স্টেশনে ভাঙ্গা ঢাকা ভাঙ্গা রুটে কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী এমপি, মাদারীপুর জেলা প্রশাসক মারফুর রশিদ চৌধুরী এবং জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী সহ অন্যান্যরা। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে গতরাতে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর আনসার প্রতীকের প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইউনুসের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন দুপক্ষের প্রার্থী নির্বাচনী কার্যালয় ও একটি প্রচারণার মাইক সহ অটোরিকশা ভাঙচুরের পাশাপাশি রাস্তায় থাকা 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে উত্তেজিত নেতাকর্মীরা। এ ঘটনায় দুই পক্ষের অন্তত 30 জন আহত হয়। এর মধ্যে 14 জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও গুরুতর আহত একজনকে বরিশালে পাঠানো হয়েছে। গাজীপুরে জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত বগির উদ্ধার কাজ 29 ঘণ্টায়ও সম্পন্ন হয়নি। সকাল থেকেই উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, 2 ট্রেনের ইঞ্জিনই সরিয়ে নেওয়া হয়েছে। তেল থাকায় অনেকটা সাবধানে কাজ করতে হচ্ছে, এর জন্য সময়ও একটু বেশি লাগছে। এখন শুধু একটি তেলবাহী ওয়াগন সরানো বাকি, পাশাপাশি লাইন মেরামতের কাজও চলছে। গতকাল সকাল 10:50 ওই দুর্ঘটনাটি ঘটে। এতে টাঙ্গাইল কমিউটারে 3টি বগি দুমড়ে মুচড়ে যায়। এছাড়াও 2টি ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয়। এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মুন্সিগঞ্জ, নোয়াখালী ও হিলিতে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। গতরাত 1:45টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সকালে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2টি গাড়ি পাশের খালে পড়ে 3 জন নিহত হয়েছেন। দিনাজপুরের হিলিতে ও নবাবগঞ্জের পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বন্যার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তীব্র দাবদাহ উপেক্ষা করে দ্রুত ধান কাটছেন সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার হাওর অঞ্চলের কৃষকরা। পানি ঢুকতে শুরু করেছে হাওরের নিচু জমিতে, তবে সেসব জমি ধান কাটা এরই মধ্যে শেষ হয়েছে। কৃষকরা জানান, হাওর অঞ্চলের প্রায় 90% ধান কাটা হয়ে গেছে। বাকি যে 10% তার প্রায় সবটাই হাওর এলাকার উঁচু জমির। কাজে এখন হাওরের পানি ঢুকলেও এ ধানের ক্ষতি হবে না। দ্রুত এসব ধান শুকিয়ে মজুদ ও বিক্রি করে দিচ্ছে চাষিরা। আগে থেকে সতর্ক থাকায় এবার ধান কাটা ও মাড়াইয়ে বেগ পেতে হয়নি বলে জানান তারা। সমস্যা কিন্তু না, আমরা ইনশাল্লাহ ধান যা হয়েছে আলহামদুলিল্লাহ লই লাইছি। কখন গাঙ্গে দিয়ে পানি বাড়ে, আউরে দিয়ে পানি বাড়ে। যদি স্বাভাবিক পানি হতে তো অসুবিধা না, যদি বেশি 22-এর বন্যার লাইনে হতে তো বাড়িঘর তল করে লইব, আমরা সমস্যা আইব। স্বাভাবিক অবস্থায় বৃষ্টিপাত হয় তো মনে হয় মানুষের মধ্যে একটা শান্তি, আর পানি উইলে মাছও মানে উৎপাদনে মানুষের যারা জেলেরা আছে তাদেরও একটা জীবিকা নির্বাহ করতে পারে।
পটুয়াখালীতে অধিকাংশ ইট ভাটায় অবাধে পুড়ছে কাঠ, এতে বিপর্যয় ঘটছে পরিবেশের, হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইট ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর নির্দেশ থাকলেও পটুয়াখালীর ভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে কাঠ। রাতের আঁধারে নদীর তীর ও চরের কৃষিজমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগও রয়েছে। চিমনির উচ্চতাও নির্ধারিত 120 ফুটের অনেক কম। লাকড়ি পোড়ার আইন নেই, কিন্তু কয়লাও তো আমরা পাচ্ছি না। এটা পুরনো হচ্ছে, এটা মালিক কমিটি জানে, আমরা তো সঠিক জানি না কি জন্য পড়তে আছে, তারা জানে। লাকড়ি দিয়ে পুরে মালিক কি করে কইতে না, লাকড়িতে আগুনটা ধরা, এরপর কয়লা তো পুরে, লাকড়ি তো পুরে, কয়লা নাই দেখে লাকড়ি দিয়ে পুরো হইতেছে। নিয়ম নীতি উপেক্ষা করে চলা এসব ইটভাটা প্রতিনিয়ত কৃষি, জলবায়ু ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে মনে করছেন পরিবেশবিদরা। আমাদের দরকার বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ, এবং আমাদের সরকারিভাবে এই বিষয়গুলোকে আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার, যাতে এই যত্রতত্র ইটভাটা তৈরি হওয়া বন্ধ হয়। কারণ এগুলোর ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদী এর প্রভাব অত্যন্ত খারাপ, যেগুলো আমরা এখনো বুঝতে পারছি না, যেগুলো আমরা আগামী 20-25 বছর পরে বুঝতে পারবো। ভাটায় কাঠ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সমস্ত ইটভাটা যারা কাঠ ব্যবহার করছে জ্বালানি হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা অচিরেই ব্যবস্থা গ্রহণ করব। আর মাটি ব্যবহারের প্রসঙ্গে যদি বলি, মাটি এরা আমাদের আইনে বলা আছে যে মজা পুকুর থেকে ওরা নিতে পারবে আর কি, কিন্তু নদী নালা অন্যের ক্ষতি করে মাটি ব্যবহার করতে পারবে না। তো এই ধরনের অভিযোগ আমি আগে পাইনি আর কি। তো আমরা সংশ্লিষ্ট ভাটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যে আমাদের কাছে অভিযোগ করছে, সেটি সাধারণ মানুষ হোক, গণমাধ্যম কর্মী হোক বা যে কেউ হয়ে থাকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাকশনে যাই না, এরকম একটি উদাহরণ আমাকে দেখাতে পারবেন না। আমরা এ ধারা অব্যাহত রাখবো, যখনই যেখানে খবর পাবো আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পরিবেশ অধিদপ্তরের হিসাবে জেলায় ইটভাটার সংখ্যা 42টি, যেগুলো 7টি অনিবন্ধিত। প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক। নেত্রকোনায় 52টি ভাটায় কৃষি জমির মাটি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে। পোড়ামাটির ইটের ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে মানুষের স্বাস্থ্যসহ আবহাওয়ার পরিবর্তন থেকে রক্ষাসহ সার্বিক পরিবেশ রক্ষায় পোড়ামাটির ইটের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে 2028 সালের মধ্যে দেশের সর্বত্র পাকা স্থাপনা নির্মাণে এই কংক্রিট ব্লক ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। জানায়, গতরাতে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মোহাম্মদ রাসেল হাজি, ফেনী সদর উপজেলার আলমগীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোহাম্মদ সানি মিয়া। এ সময় তাদের কাছ থেকে 4,88,500 জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব। দিনাজপুরের একটি বাজারে কোনো পাহারা না রেখে ফাঁকা দোকান রেখে মসজিদে চলে যান দোকানিরা। কোনো চুরির ভয় নেই সেখানে। ব্যবসায়ীদের মধ্যেও সেখানে তৈরি হয়েছে এক ভ্রাতৃত্ববোধ। এমন অনন্য উদাহরণ তৈরি হওয়ায় বাজারটি এরই মধ্যে শান্তির বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুপুর গড়িয়ে সূর্য হেলে পড়ে বিকেল ঘনিয়ে আসছে। বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত দোকানিরা। মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের আজান দিলেন। কিছুক্ষণের মধ্যেই পুরো বাজার ফাঁকা। সবাই চলছেন মসজিদে জামাতে আসরের নামাজ আদায় করতে। পণ্যের পসরা সাজানো জনমানব শূন্য। বাজারের সব দোকান এভাবেই পড়ে থাকে। এমনকি নগদ টাকাও ক্যাশ বাক্সে পড়ে থাকে অবলীলায়। তারপরও চুরি হওয়ার ভয় নেই কারো। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিকতায় নামাজ পড়ার রীতি চলে আসছে। এমনকি নামাজের সময় বাজারে দেখা মেলে না কোনো ক্রেতারও। নামাজ শেষ হলে আবারও জমে ওঠে বাজার, সরব হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার আনাগোনায়। সবাই নামাজ পড়ি, আমরা দোকান খোলা রেখে। বিগত আমি 14 বছর থেকে এই শান্তির বাজারে ব্যবসা করতেছি, এরকম চলে আসতেছে। আমাদের সব দোকানদারেরা দোকান খুলে রেখে নামাজ পড়তে। প্রথমে দেখতেছে 2-1 জন গেছে, তারপর সবাই আর দেখা দেখি সবাই দোকান খোলা রেখে যেকোনো নামাজ পড়তে, মাগরিবের হোক বা আসরের হোক, দোকান খোলা রেখে নামাজ পড়তে যায়।
কারো জিনিস কেউ নাড়ে না। আজান বলে আমি যে অবস্থায় আছি চলে যাব মসজিদে নামাজ পড়তে। দোকানে এরকমই থাকবে, সমস্যা নেই। স্থানীয়রা জানান এই বাজারে চুরি ছিনতাই হয় না, পারস্পরিক আস্থার পরিবেশ আর শান্তিপূর্ণ সহাবস্থানে ব্যবসা করেন দোকানিরা। সবশেষ কবে এখানে কোনো ঝগড়া হয়েছিল তা মনে করতে পারে না কেউই, আর এজন্যই এই বাজার পরিচিতি লাভ করেছে শান্তির বাজার নামে। দিনাজপুরের চিরিবন্দর উপজেলার আমরপুর ইউনিয়নের এই শান্তির বাজার এভাবেই উদাহরণ তৈরি করেছে সারা দেশে। দেখে যে যারা বাইরে হাতে আইসে নেওয়ার জন্য, তারা তো দেখে যে দোকানদার নাই, ওই সকল যারা নামাজ পড়ে তারা নামাজ পড়তে যায়, না হলে সাইডে যা বসে দেখে। আল্লাহর কাম করতে যাই, কোনো আমার ক্ষয়ক্ষতি হয় না। কোনো চুরি ডাকাতি এখন বর্তমানে বাজারে এখন পাওয়া যাচ্ছে কোনো নাই, সব দোকানদাররা নামাজ পড়তে যায়। এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে ব্যবসা ছেড়ে তারা আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে। এইটা সম্ভব হয়েছে এই কারণে অত্র এলাকার মুসলমানরা সবাই কিন্তু ধর্মপ্রাণ। এখানে রয়েছে আরও একটি ব্যতিক্রমী ঘটনা। এই মসজিদের যে ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন, শুরু থেকেই আজ পর্যন্ত তারা কখনোই এই কাজের জন্য পারিশ্রমিক নেননি। তবে ইমাম জানান মসজিদের দুর্দশার কথা। এটি সংস্কারের জন্য তিনি সরকার সহ বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। আমার কোনো ভাতা বা আনুষঙ্গিক কোনো টাকা পয়সার লেনদেন নাই, বিনা পয়সায় আমি আমার কাজ বিগত দিন থাকি সবাইকে। যেমন শান্তিবাজার নাম তেমন শান্তিবাজারের কাজকর্ম, যেখানে এই শান্তিবাজারের বৈশিষ্ট্য এবং এই শান্তিবাজার নামের যে একটা তাৎপর্য সত্যি সত্যি এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি অনুরোধ জানাবো যে আমাদের এই মসজিদের দোতলার ছাদের কাজটা যাতে করে হয়, এই বিষয়ে কোনো দাতা সংগঠন বা কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা বা কোনো নেতৃবৃন্দ যদি একটু নেক দৃষ্টি দেন, তাহলে পরে এরা উপকারিত হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই দোকান খোলা রেখে নিশ্চিন্তে নামাজ পড়ার উদাহরণ শোনা যায়। একটি সমাজে বাস করা প্রতিটি মানুষ নিজ থেকে সৎ এবং ন্যায়পরায়ণ হলেই কেবল এটি সম্ভব। দিনাজপুরের শান্তির বাজারে ক্রেতা বিক্রেতারা বাংলাদেশেও এই অনিন্দ্য সুন্দর গর্বের উদাহরণটি তৈরি করেছেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত, ৩৯ জেলায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, লোডশেডিংয়ে দুর্ভোগ, সেচ কাজ ব্যাহত। দাহে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, পাবনার অনেক এলাকার টিউবওয়েলে উঠছে না পানি, খাবার পানির তীব্র সংকট। পদ্মা সেতু দিয়ে ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন চালু, উদ্বোধন করলেন রেলমন্ত্রী। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট করতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।